ভিভো বাংলাদেশে আরেকটি নতুন ডিভাইস লঞ্চ করে দিল ওয়াই সিরিজের Y18 Y17s। এটার একটা আপডেটেড মডেল বলতে পারেন, বাট দেখতে তো বেশ সুন্দর এই ডিভাইস। এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় 6/128GB ভ্যারিয়েন্টে, যার দাম রেখেছে ওরা 15,999 টাকা। 16,000 টাকার এই ডিভাইসে চলুন একটু খুঁজে দেখি কি কি আছে, কোন জায়গায় ভালো করলো, কোন জায়গায় কমতি আছে, সব কিছুই ফাইন্ড আউট করা যাবে আজকের এই ভিডিওতে। আর ঈদ উল আজহা উপলক্ষে ভিভোতে চলছে কিন্তু এই মুহূর্তে দারুণ অফার। 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই অফারগুলো চলবে, তো তাদের ফেসবুক পেজে আপনারা চোখ রাখতে পারেন। বাংলাদেশে ভিভোর এই ডিভাইসটা দুইটা কালার ভ্যারিয়েন্টে এসেছে, মোকা ব্রাউন এবং ওয়েব অ্যাকুয়া। এটার রিয়ার প্যানেলটা দেখতে কিছুটা টাইলসের মতো লাগতে পারে, বা স্টোন কাট যে একটা ডিজাইন থাকে কিছুটা ওরকম লাগবে। সুন্দর বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, এবং রিয়ার প্যানেলে দেখছিলাম কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট স্ম্যাচেস বসছে না। এটা গ্লাস টাইপের একটা ফিল দিলেও প্লাস্টিকেই তৈরি, তাই বলবো কেসটি ব্যবহার করার জন্য। এই ফোনটাতে মনো স্পিকার রয়েছে, মানে সিঙ্গেল স্পিকার রয়েছে, যদিও বটম ফায়ারিং না, এটা উপরে থাকছে। আর অন্যদিকে প্রয়োজনীয় পোর্টস বাটন আমরা সবকিছুই পেয়েছি। 3.5mm হেডফোন জ্যাকটা আছে ঠিকই, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা ওরা আবার দেয়নি। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইড মাউন্টেড, ওইটা ওই যে হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা। এটা মোটামুটি ফাস্ট একুরেটই কাজ করছে, স্লাইডলি অ্যানিমেশন ডিলে আপনি লক্ষ্য করবেন আর কি। এই ডিভাইসের ডিসপ্লে সাইজ 6.56 ইঞ্চ IPS LCD প্যানেল, এবং এইটা 90Hz হাই রিফ্রেশ রেট অফার করছে, HD+ রেজলিউশন দিচ্ছে। তবে এটার ব্রাইটনেস ভালো, 840 নিটস। সাধারণত 15-16 হাজার টাকার প্রাইস পয়েন্টের ফোনগুলোতে আমরা 500 নিটস বা এর আশেপাশেই দেখতে পাই। সেই জায়গায় এই ডিসপ্লেটা একটু ব্রাইট আপনাদের কাছে মনে হবে, বাট অবশ্যই শার্পনেসের ঘাটতি মনে হবে, কারণ এখানে রেজলিউশন কম রয়েছে। 90Hz চেক করে দেখছিলাম আমরা, প্রায় ম্যাক্সিমাম অ্যাপগুলোতে ঠিকঠাকভাবে পুশ করতে পারছিল। তবে ইউটিউবের ক্ষেত্রে এটা আবার 60Hz গিয়ে লক হয়েছে। ডিসপ্লেটা বাই ডিফল্ট একটু কুলারের দিকে কালার দিচ্ছে, আর একটু ওয়ার্মিশ হলে হয়তো দেখে বেশি ভালো লাগতো। আপনারা একটু কাস্টমাইজ করে নিলে এটার থেকে আরেকটু বেটার আউটপুট পাবেন। বাট যে বিষয়টা আপনার মোটেই পছন্দ হবে না, আর তা হলো এর ওয়াটার ড্রপ নচ। এই সময় দাঁড়িয়ে 2024-এর মাঝামাঝি সময় দাঁড়িয়ে এই ব্যাপারটা একেবারেই বেমানান লাগছে 16,000 টাকার একটা স্মার্টফোনে। অন্যথায় ফুল HD+ হলেও এই ব্যাপারটাকে আমরা তখন কনসিডার করে নিতাম। তো যা বলছিলাম, ডিসপ্লেটা যেহেতু বেশ ব্রাইট টাইপের একটা ডিসপ্লে, আউটডোরেও এটা চালানোর উপযোগী। কিছুটা স্ট্রাগল করে, একদম সুপার কমফোর্টলি ইউজ করতে পারবেন না, বাট দেখা যায় চালানো যায়। ইনডোরের জন্য একদমই ঠিকঠাক আছে। Y18 রান করছে কিন্তু FuntaSOS 14 বেসড অন Android 14। লেটেস্ট অপারেটিং সিস্টেম আছে এখানে, বাট কয় বছরের ওরা আপডেট বা কী ধরনের আপডেট দেবে এ ব্যাপারটা কিন্তু শিওর হতে পারেনি, এ ব্যাপারে বলা যাচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাই প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z85, এবং এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় একটা ভ্যারিয়েন্টে 6/128GB, স্টোরেজ টাইপ eMMC 5.1। স্টোরেজ টাইপটা UFS হলে এই জিনিসটা আরও বেশি ফাস্ট হতো আমি যতটুকু মনে করি। আমরা একটা টেস্ট করছিলাম, টেস্টিং রেজাল্ট আপনাদের সামনে দেওয়া আছে, রিডার স্পিড কেমন ছিল। তো 6GB র্যামের পাশাপাশি আপনি আরো ভার্চুয়াল 6GB র্যাম ব্যবহার করতে পারবেন। 6GB র্যাম নিয়ে আমি কমপ্লেন করছি না, যদিও অনেকেই প্র্যাকটিস করছে এরকম প্রাইস পয়েন্টে 8GB দেওয়ার, তো ওরকম কিছু হলে আরো ভালো হতো ডেফিনেটলি। আর এই যে প্রসেসরটা, এইটা এই প্রাইস পয়েন্টের খুবই কমন একটা প্রসেসর, এর আগে অনেক ফোনে আমরা ব্যবহার করেছি। তবে যেহেতু এটারও লেটেস্ট ভার্সনগুলো চলে আসছে, সেরকম কিছু ব্যবহার করলে ডেফিনেটলি আরো বেটার রেজাল্ট পাওয়া যেত প্রসেসর থেকে। তবে এরকম বাজেটে আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখি ইউনি অ্যাসোসিয়েট প্রসেসরগুলো দেওয়া হয়, তো সেই জায়গায় হয়তো এটা কিছুটা এগিয়ে থাকবে। এই প্রসেসরটা ডে টু ডে টাস্ক সামলানোর জন্য মোটামুটি ওকে আছে। এই ধরনের একটা ফোন থেকে আপনি মানে এন্ট্রি লেভেলের একটা ফোন থেকে আসলে কতটুকুই বা এক্সপেকটেশন রাখেন, সে কাজগুলো সামলাতে পারছে। লাইক সোশ্যাল মিডিয়া অ্যাপ, ইউটিউব, ফেসবুক, এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো ঠিকঠাকভাবে চলছে। অ্যাপ ওপেন ক্লোজটা একটু ডিলে মনে হতে পারে, সুপার ফাস্ট লেভেলের ছিল না, বাট কখনো আমরা ফ্রিজ হয়ে যাওয়া বা আটকে যাওয়ার মতো প্রবলেম কিন্তু ফেস করিনি। অফ করে অন করে দেখলাম, বুটিং টাইমের ক্ষেত্রে একটু টাইম বেশি লাগছে বলে মনে হলো আমার কাছে। আর মাল্টিটাস্কিং, এটাকে আমি অ্যাভারেজ বলতে পারি। যেমন ধরুন এইটার ক্ষেত্রে বলা যায় যে 5 থেকে 6টা অ্যাপ্লিকেশন নিয়ে আপনি অ্যাট এ টাইম কাজ করতে পারবেন। আর গেমিং এর প্রসঙ্গে বলতে গেলে এটা গেম খেলার জন্য পারফেক্ট কোনো ডিল অবশ্যই না, তবে আপনি চাইলে মাঝে মধ্যে সময় কাটাতে পারবেন। যেমন ফ্রি ফায়ার চলছিল, আমরা যেমনটা টেস্ট করে দেখলাম, অ্যাকশন মোমেন্টে গিয়ে মাঝে মধ্যে ল্যাগ দেখিয়েছে, মাঝে মধ্যে ফ্রেম রেট ওঠানামাও করছিল, একটু হালকা গরম হয়, তবে খেলার উপযোগী আর কি। যদি একদম লোয়ার সেটিংসে খেলেন তাহলে মোটামুটি ওকে। আর টুরি যে গেমগুলো রয়েছে সেগুলো আবার বেশ ভালোই চলছে এই ডিভাইসে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, এরপর 0.8 মেগাপিক্সেলের একটা ওই যে অক্সিলারি সেন্সর আছে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তো এই ফোনটার একটা বিষয় আমি খেয়াল করলাম, ন্যাচারাল টোনে ছবি দেওয়ার ট্রাই করে, বিশেষ করে ইনডোর লাইটিং কন্ডিশনে অনেক স্মার্টফোনে অতিরিক্ত কন্ট্রাস্টি হয়ে যায় এবং কালারটাও শিফট করে স্যাচুরেট করে ফেলে। তো এই ডিভাইসটা ওই কাজটা করছিল না, একদম ন্যাচারাল একটা টোন দিতে পারছিল। আউটডোরের ক্ষেত্রে হালকা আমরা একটু কালারটাকে একটু পাঞ্চি করতে দেখছি, তবে ওভার স্যাচুরেটেড টাইপের ছিল না। তো ন্যাচারাল টোন আপনাদের যাদের ভালো লাগে তাদের কাছে আই হোপ ভালো লাগবে আর কি। তবে বাজেট ফ্রেন্ডলি ফোনের ক্ষেত্রে আমরা প্রিফার করি একটু হালকা টুইকড কালার হলে হয়তো ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগে আর কি। দেন এটা ডায়নামিক রেঞ্জটা অ্যাভারেজের পর্যায়ে পড়ে আর কি। আর এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে মাঝে মধ্যে একটু হিমশিম খেয়েছে, তবে ম্যাক্সিমাম সিনারিওতে এই জায়গাটা পাস করতে পারছে আর কি। লো লাইটে অবশ্যই কিছুটা সফট ছবি দেয়, তো আপনি যদি
যদি নাইট মোড অন করে নেন তুলনামূলকভাবে বেশ কিছুক্ষণ স্টাডি করে ধরে রাখতে হবে, বাট ধরে রাখতে পারলে আপনি আউটপুট রেজাল্ট অবশ্যই তখন বেটার পাবেন। নর্মাল আলো থেকে কিছুটা লাইট বাড়িয়ে দিয়ে এক্সপোজারটাকেও কন্ট্রোল করে সুন্দর একটা ছবি দেওয়ার ট্রাই করে তখন, যদিও ছবিতে সফটনেস বিদ্যমান। পোর্ট্রেট মোড আছে, এর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগলো কেমন যেন, এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে এখানে একটু হিমশিম খেয়েছে। আবার ঠিকঠাক লাইটিং কন্ডিশনে তুলতে পারলে ভালো পোর্ট্রেট পাবেন। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখছিলাম একটু ওয়ার্মের দিকে টোন দেয়, একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, সুন্দর করে দেওয়ার একটা প্রবণতা আছে আর কি। মূলত ইনডোরের দিকে সফট মনে হবে, আর আউটডোরের ছবি ঠিকঠাক পাচ্ছেন। তবে ডাইনামিক রেঞ্জে মেইন ক্যামেরা থেকে কিছুটা পিছিয়ে থাকছে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন এবং এক্সপোজার ব্যালেন্সিংয়েও একটু টাইম নিচ্ছে, একটু লেটেন্সি আছে আর কি। তো এই ছিল এর ক্যামেরা। ব্যাটারি পেয়ে যাচ্ছেন 5000 mAh এবং এর বক্স আপনারা পাবেন 15 ওয়াটের চার্জার। 18 ওয়াট অ্যাটলিস্ট থাকা উচিত ছিল, বা 22 ওয়াট এর আশেপাশে থাকলে সেটা পারফেক্ট ডিল হতো। তো এটা চার্জ করতে একটু বেশি টাইম লাগবে, বাট ব্যাকআপ আপনি ভালো পাবেন। একবার চার্জ করে নিলে 7 ঘন্টা প্লাস এসওটি পেয়ে যাবেন এবং একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন এই ডিভাইস 90 হার্টজ অন রেখেও। স্পিকারটা বলছিলাম সিঙ্গেল, এটা ফুল ভলিউমে হালকা পাতলা ডিস্টরশন দেয় মাঝে মধ্যে, তবে বেশ লাউড, একটু কমে রাখলে বেটার সাউন্ড পাবেন। অনেকেই এরকম প্রাইস পয়েন্টে স্টেরিও দেওয়ার প্র্যাকটিস করছে, তো আই থিঙ্ক ভিভো এই বিষয়গুলোর দিকে নজর রাখবে ইন ফিউচারে। অনেকেরই প্রয়োজন পড়ে জাইরোস্কোপ সেন্সর, হ্যাঁ এটাতে কিন্তু এই যে কাজ করছে ঠিকঠাকভাবে, এটা আছে আর কি। এছাড়াও এর নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো প্রবলেম ফেস করতে হয়নি আমাদেরকে, পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় সমস্ত অ্যাপ্লিকেশনগুলি এতে চলছে। তো এই ছিল ভিভোর Y18 এর প্রাইসটা যদি 15,000-এর মধ্যে লকড হতো তাহলে খুব ভালো হতো। অন্যথায় এর ডিসপ্লে থেকে এই ওয়াটার ড্রপ বা ইউশেপ নসটাকে সরিয়ে ফেলে এখানে যদি পাঁচল কাটআউট দেওয়া হতো ওটা আরো বেশি সুন্দর লাগতো। 18 ওয়াট চার্জার বা এর থেকে একটু বেশি এই জিনিস থাকলে আরো বেশি বেটার হতো। আপনাদের কি মতামত এই ফোন সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ঈদে কারা নতুন ফোন কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। খুব বেশি ভালো থাকবেন, দেখা হয়ে যাচ্ছে স্যামসংয়ে নতুন কোনো ভিডিওতে।